ঘটনা ঘটে গেছে, ঘটনা উল্টা দিকে ঘুরে গেছে। ডক্টর ইউনূসের সাহসিকতার কারণে ঈদ মোবারক সবাইকে। আসলে আজকে আমার জন্য ঈদের দিন, ঘটনা শুনে খুশি হয়ে যাবেন। সেখানে গিয়ে যে ডক্টর ইউনূস আরও কী করবে এটা দেখে তো জ্বালাপোড়া শুরু হয়ে যাবে দাদা বাবুদের। অনুষ্ঠিত হবে জাতিসংঘের মহাসচিব নির্বাচন, পরবর্তী 5 বছরের জন্য সংস্থাটির দায়িত্ব নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মহাসচিব পদে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহাসচিবের পদে বসতে পারবেন তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একই করলেন, আমাদের তারেক রহমান সাহেব ভাই একই করলেন। এই কাজটা কেমনে করলেন? যেই ভুল শহীদ জিয়া করেছিলেন, যেই ভুল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, সেই ভুল তারেক রহমান কিভাবে তৃতীয়বার করলেন? কি ভুল করেছিলেন শহীদ জিয়া, খালেদা জিয়া, আর কি ভুলটাই করলেন তারেক রহমান? জীবনের অনেক বড় স্বপ্ন আশা পূর্ণ হয়েছে। শান্তা ফারজানের টস করে চট্ট একটা থাপ্পড় মারছে, চোপাড়ার উপরটা লাগাইছে না, একদম চোপার উপরে। ওর মতো নষ্ট মহিলারে একটা না, ওরে ডিম খাওয়ানো উচিত ছিল বেটা। গরম করে ওরে সুন্দর করে ডিমটা ফুটাইয়া গরম পানি দিয়া জায়গা মতো ডিম খাওয়াইতি। ডিম জনাব তারেক রহমান সাহেব, আপনার রুচির পরিবর্তন করুন। আপনার রুচি নষ্ট হয়ে গেছে। আপনি উপদেষ্টা বানিয়েছেন রাশেদের মতো একজন বেয়াদব, এমনকি একজন চাটুকারকে। তাহলে এই প্রধানমন্ত্রী এই উপদেষ্টা থেকে কি উপদেশ নেবে, আর এই রাষ্ট্রের কি অবস্থা হবে? আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলেই মূল যে বিষয়গুলো বা আসল ঘটনাগুলো সেগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আপনারা নিশ্চয়ই জানেন, এ পর্যন্ত বর্তমান জাতিসংঘের মহাসচিব, নবম মহাসচিব, তিনি হচ্ছেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি হচ্ছে পর্তুগালের নাগরিক। এই পর্যন্ত এশিয়া মহাদেশের দুজন জাতিসংঘের মহাসচিব পেয়েছেন। একজন হচ্ছেন উথান্ড মায়ানমার, আর একজন হচ্ছে বান কি মুন দক্ষিণ কোরিয়ার। এই দুইজন হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে মহাসচিব জাতিসংঘের। তৃতীয় জাতিসংঘের মহাসচিব হবেন আশা করছি বাংলাদেশের সূর্য সন্তান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের এই পর্যন্ত মহাসচিব, একজন মহাসচিব মাত্র মুসলিম মহাসচিব, তিনি হচ্ছে কফি আনান। তিনি গানার নাগরিক ছিলেন, নিশ্চয়ই আপনারা জানেন। অষ্টম জাতিসংঘের মহাসচিব এবং দ্বিতীয় মুসলিম মহাসচিব, এশিয়ার তৃতীয় মুসলিম মহাসচিব হবেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। নিশ্চয়ই আপনারা জানেন যে কিছু তথ্য উপাত্ত দিয়ে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন যে জাতিসংঘের 6টি অফিসিয়াল ভাষা আছে। তার নিজ দেশের ভাষা ছাড়া তাকে আরও কয়েকটি ভাষা জানতে হয়, যেটি ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে। তার মানে একটি শর্তের কারণে এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু জাতিসংঘের মহাসচিব হতে পারেননি। সেই যোগ্যতাটি কি? সেটা হচ্ছে, নিশ্চয়ই আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান হওয়া লাগে, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের এতদিন অনুপস্থিত ছিল। যতগুলো ক্রাইটেরিয়া দরকার সবগুলো ক্রাইটেরিয়া ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফুলফিল হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ইউনূস, সীমান্তে বিমান ঘাঁটি, জোড়া আঘাতে দিশেহারা ভারত। দক্ষিণ এশিয়ার মানচিত্রে যে দেশটি কয়েক দশক ধরে নীরবে নিজের শক্তি সঞ্চয় করে চলেছে, সেই বাংলাদেশ এখন তার সরব উপস্থিতি জানান দিচ্ছে। আর এই উত্থান কাঁপন ধরিয়ে দিয়েছে প্রতিবেশী ভারতের বুকে। একদিকে যখন জাতিসংঘের সর্বোচ্চ পদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর নাম উচ্চারিত হচ্ছে, ঠিক সেই সময়টাতেই আবার ভারতের সবচেয়ে স্পর্শকাতর সীমান্তের কাছে বাংলাদেশ এমন এক সামরিক স্থাপনা তৈরি করছে যা প্রধানমন্ত্রী মোদির হৃৎপিণ্ডের স্পন্দনের সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে। ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, যিনি তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক মুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, তাকে যদি মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয় তবে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এখানেই ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। একবার ভাবুন তো, যেই বাংলাদেশকে ভারত সবসময় নিজেদের বলয়ের মধ্যে রাখতে চেয়েছে, সেই দেশের একজন নাগরিক যদি জাতিসংঘের সর্বোচ্চ পদে বসেন, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে? তখন যদিও ভারতকে সমীহ করে চলার কোনো প্রয়োজনই থাকবে না বাংলাদেশের। এই সম্ভাবনাটি নয়াদিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একই করলেন, আমাদের তারেক রহমান সাহেব ভাই একই করলেন। এই কাজটা কেমনে করলেন? যেই ভুল শহীদ জিয়া করেছিলেন, যেই ভুল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, সেই ভুল তারেক রহমান কিভাবে তৃতীয়বার করলেন?
তৃতীয়বার করলেন। জাতির কাছে আমার প্রশ্ন, বিএনপির কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের বিএনপি পাগল মানুষগুলোর কাছে আমার প্রশ্ন, কিভাবে করলেন? এখন আপনারা বলতে পারেন কি ভুল করেছিলেন শহীদ জিয়া, খালেদা জিয়া, আর কি ভুলটাই করলেন তারেক রহমান। আমি একটু পিছনের দিকে যেতে চাই। যখন শহীদ জিয়া গণতন্ত্র মুক্তি পাক, স্বাধীনতা মুক্ত হোক, স্বাধীনতা বর্জিত হোক, বহুদলীয় গণতন্ত্র হিসাবে শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশে এনেছিলেন। এই একই ভুলের মাসুল দিতে হয়েছে জিয়াকে জীবনের বিনিময়ে। উনি আওয়ামী লীগকে বিশ্বাস করেছিলেন। আওয়ামী লীগকে বিশ্বাস না করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, বাংলার গর্ব, বর্তমানে মুক্তিযুদ্ধের স্পন্দন, 12 কোটি মানুষ, 20 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এবং টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত একই আওয়াজ, কর্নেল অলি, কর্নেল অলি, কর্নেল অলি। সেই বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াকে নিষেধ করেছিলেন যে শেখ হাসিনাকে আনবেন না, শেখ হাসিনাকে বিরত রাখেন, এবং আপনি আপনার জীবনের জন্য সতর্ক থাকেন। কিন্তু তিনি মানেন নাই, কারণ তিনি ভেবেছিলেন বাংলার মানুষ আমাকে কোনো সময় মারবে না। কিন্তু মেরে ফেলেছে সেই হাসিনার দূষররা। হাসিনা আসার 13 দিনের মাথায় আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ জিয়াকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, চিরবিদায় নিয়েছেন। আমরা এখন বলতে বাধ্য, শহীদ জিয়া। দ্বিতীয় ভুল খালেদা জিয়া করেছিলেন, বিশ্ববিদ্যালয় থেকে ধরে এনে একটা টুকাইকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, ইয়াজউদ্দিনকে। আমরা তখন ছোটো ছিলাম, কিন্তু প্রতিবাদ করেছিলাম। বিভিন্ন সুশীল সমাজ, বুদ্ধিজীবী, বিএনপির ভিতরে বাহিরে থেকে, সারা বাংলাদেশ থেকে বারবার বলা হয়েছিল যে এ বেইমানি করবে, বিশ্বাসঘাতক, ও দলের কেউ না। দলের একনিষ্ঠ কর্মী যারা দলের জন্য জীবন দিতে পারে তাদেরকে রাষ্ট্রপতি বানান। না শুনে তিনি ইয়াজউদ্দিনকে বানিয়েছিলেন। ইয়াজউদ্দিন এবং মঈনউ আহমদকে 7 জন ডিঙ্গিয়ে তিনি তাকে প্রধান সেনাপতি বানিয়েছিলেন, সেনাবাহিনীর প্রধান বানিয়েছিলেন। ফখরউদ্দিনকে, ব্যাংকের একটা কর্মকর্তাকে এনে তিনি বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছিলেন। পরিণামে কি হয়েছিল? পরিণামে 111 এসেছিল এই ষড়যন্ত্রকারীদের কারণেই। এই মঈনউদ্দিন, ফখরউদ্দিন, ইয়াজউদ্দিনের কারণে তারেক রহমান মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, আরাফাত রহমান কুকুকে বিদায় নিতে হয়েছে, খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে, এবং আওয়ামী লীগের হাতে চলে বলে কোলে কৌশলে আমাদের প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়া তার জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। কিন্তু এই বেঈমানেরা এখনও রয়ে গেছে। কিন্তু তারেক রহমান এই ভুল কীভাবে করলেন, যেটা পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিয়েছেন সেই কর্নেল অলি, যিনি 100 বছরের রাজনৈতিক ইতিহাসের সাক্ষী। সেই কর্নেল অলি কীভাবে ওনাকে বলেছেন যে আপনার উপরে শঙ্কা আছে, আপনার উপরে আক্রমণ হতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে, আপনি ঢাকার বাহিরে যাবেন না। এবং তিনি প্রমাণসহ বলছেন। আমিও কয়েকটা গোপন বৈঠকের কথা বলেছি, কয়েকটা ষড়যন্ত্রের কথা বলেছি, কয়েকটা মেটিকুলাস ডিজাইনের কথা বলেছি। এই ফেসবুকে বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় বোঝাতে চেয়েছি তারেক রহমানের উপরে বিপদ আছে। জনাব তারেক রহমান সাহেব, আপনার রুচির পরিবর্তন করুন। আপনার রুচি নষ্ট হয়ে গেছে। আপনি উপদেষ্টা বানিয়েছেন রাশেদের মতো একজন বেয়াদব, এমনকি একজন চাটুকারকে। এই ধরনের লোক যদি একটা প্রধানমন্ত্রীর হয়, তাহলে এই প্রধানমন্ত্রী এই উপদেষ্টা থেকে কি উপদেশ নেবে, আর এই রাষ্ট্রের কি অবস্থা হবে? মুনতাসির মামুন বলেছিলেন যে রুচির দুর্ভিক্ষ লাগছে বাংলাদেশে। আজ তার কথাটাই সত্য। আপনি বিএনপির মধ্যে কি আর কোনো যোগ্য লোক ছিল না যে উপদেষ্টা বানানোর জন্য? আপনি রাশেদের মতো একজন লোককে আপনি উপদেষ্টা বানিয়েছেন। রুচির দুর্ভিক্ষ যদি এতটা অধপতনে হয়, তাহলে আপনি কিভাবে রাষ্ট্র চালাবেন? চিন্তা ভাবনা যদি এতটা নিম্নমানের হয়, তাহলে এই দেশ কিভাবে উন্নত হবে? এই জাতি আপনার কাছে কি আশা করতে পারে? আপনি একজন উপদেষ্টা বানিয়েছেন, বিএনপির মধ্যে আর সিনিয়র পার্সন অথবা ইয়ং জেনারেশনের মধ্যে আর কি কোনো যোগ্য লোক ছিল না যে একজন উপদেষ্টা বানানোর? আপনি হ্যারি বানাইছেন উপদেষ্টা। এই উপদেষ্টা আপনাকে কি উপদেশ দিবে, আর আপনি কি তার উপদেশ ধরে চলবেন? তাই রুচির পরিবর্তন করুন। এই জাতি এখন সচেতন। আগের দিন বাগে খাইছে, সেই দিন চলে গেছে। এখন নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ, তার সাথে মিল রেখে চলতে হবে। রুচির পরিবর্তন করুন। বন্ধুরা, ক্ষমতার পরিবর্তন হলেই কি একটি দেশের সাধারণ মানুষের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায়?
নাকি রাজনৈতিক টেবিলের আড়ালে তৈরি হওয়া নতুন কোনো গোপন কৌশল দেশের পুরো রাজনীতির সমীকরণ আবার বদলে দেয়? যখন ক্ষমতার সবচেয়ে বিশ্বস্ত কোনো মানুষ হঠাৎ প্রকাশ্যে নিজের সরকারের ব্যর্থতার কথা স্বীকার করে বসেন, তখন সেটা কি কেবলই সত্য কথা বলা, নাকি এর পিছনে লুকিয়ে থাকে বড় কোনো রাজনৈতিক পদ দখলের মাস্টার প্ল্যান? আজ আমরা রাজনীতির এমন এক নাটকীয় মোড় নিয়ে কথা বলবো, যেখানে ক্ষমতার হিসাব নিকাশ হঠাৎ করেই এক নতুন জটিল রূপ নিয়েছে বন্ধুরা। দীর্ঘদিনের জটিলতা দূর করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে, গ্যাস বিদ্যুতের সংকট কেটে জীবনযাত্রা আরো সহজ হবে, এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু বাস্তবে কিছুদিন পার হতেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ইউটিলিটির বিলের অতিরিক্ত চাপ আর সাধারণ মানুষের ওপর আর্থিক টানাপোড়েন যেন আগের মতোই রয়ে গেল। এমনকি ছোটখাটো ব্যবসা ও পরিবহন খাত থেকেও যে চাঁদাবাজির কালচার তা পুরোপুরি বন্ধ হয়নি, শুধু হাত বদল হয়েছে মাত্র। এই চরম অসন্তুষ্টজনক সুবিধা নিয়ে বিরোধী দলগুলো যখন ময়দানে সরকারের তীব্র সমালোচনা করছিল, ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। সরকারের অন্দরমহল থেকে খোদ একজন জ্যেষ্ঠ মন্ত্রী ও দলের অত্যন্ত প্রভাবশালী নেতা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে নিজের দলের প্রশাসনের স্থবিরতা, ঘুষের প্রভাব এবং সরকারি ক্ষমতার নানা ব্যর্থতার কথা প্রকাশ্যে মেনে নিলেন। এতদিন ধরে বিরোধী দল জামাত বা এনসিপি যেসব অভিযোগ তুলছিল বন্ধুরা, খোদ সরকারের ভেতরের এত বড় ব্যক্তিত্বের মুখে ঠিক একই কথা শুনে রাজনৈতিক মহল তো বটেই, সাধারণ মানুষের বড় ধরনের ধাক্কা খাইছে। তবে রাজনীতির টেবিল কখনোই এতটা সরল হয় না। অভিজ্ঞতা থেকে পর্যবেক্ষকরা বলছেন, এই স্বীকারোক্তি কিন্তু কোনো ভুল বা আবেগের বশে বলা কোনো কথা নয়। পুরো ব্যাপারটি যদি আমরা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি, তবে আপনারা দেখবেন এর পিছনে রয়েছে অত্যন্ত চতুর এক রাজনৈতিক হিসাব। তিনি সরকারের সার্বিক ব্যর্থতার কথা সরাসরি স্বীকার করে একদিকে যেমন ক্ষুব্ধ জনগণকে সহানুভূতি কুড়ালেন, অন্যদিকে খুব কৌশল করে প্রধান নেতার একটি আলাদা ইতিবাচক চিত্র তৈরি করে রাখলেন। এতে নিজের দলের প্রধানের সাথে সম্পর্কও পুরোপুরি তছনছ হল না, আবার সাধারণ মানুষের চোখে তিনি হয়ে উঠলেন এক সাহসী ও সত্যবাদী মুখ। তিনি আসলে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, 5 মাস যাবৎ সরকার চালাচ্ছি আমরা, এখনো দুর্নীতি, চাঁদাবাজি সব কিছু হচ্ছে, শুধুমাত্র পরিবর্তন হয়েছে জনাব তারেক রহমানের মধ্যে, বাকি কারোর ভিতরে তিনি পরিবর্তনের ছিটাফাটাও দেখতে পাচ্ছেন না। এই কথাটা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন মূল প্রশ্নটা হলো, কেন হঠাৎ এই ধরনের নিরপেক্ষ ও সত্যবাদী ইমেজ তৈরি করার এত বড় প্রয়োজন পড়ল তার? রাজনীতির করিডোরে জোর গুঞ্জন, এর মূল লক্ষ্য নাকি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ বা রাষ্ট্রপতির চেয়ার। সামনেই রাষ্ট্রপতি নির্বাচন, আর এই পদে বসতে হলে কেবল নিজ দলের সমর্থন থাকাই যথেষ্ট নয়। একজন রাষ্ট্রপতিকে পুরো দেশের কাছে গ্রহণযোগ্য এবং অত্যন্ত দৃষ্টান্ত দল নিরপেক্ষ হিসাবে জহির করতে হয় বন্ধুরা। নিজের সরকারের ভুল ত্রুটি প্রকাশ্যে তুলে ধরে তিনি আসলে বিরোধী শিবিরের দৃষ্টিতেও নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে রাখলেন আর কি, যাতে সঠিক সময়ে বিরোধী দলের পরোক্ষ সমর্থন তিনি পান এবং কোনো অসুবিধা যেন না হয়। কিন্তু রাষ্ট্রপতির এই পদ পাওয়ার পথটা আইনগত ও রাজনৈতিক দিক থেকে মোটেও সহজ নয়। এর জন্য অনেক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় বন্ধুরা। বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ সদস্যের সরাসরি ভোটে নির্বাচিত হন, ফলে এর পদের জন্য লড়তে গেলে তাকে বর্তমান মন্ত্রিত্ব ছাড়তে হবে, জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে এবং একই সাথে দলের সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াতে হবে। সংসদীয় আসন খালি হলে সেখানে আবার নতুন করে উপনির্বাচন হবে। অর্থাৎ এক বড় প্রাপ্তির জন্য তাকে বর্তমানে নিশ্চিত পদ পদবিগুলো এক প্রকার বাজি ধরতেই হচ্ছে বন্ধুরা। তবে এর জন্য একটা দিকও আছে। যদি বর্তমান সরকারের মেয়াদকালে জনগণের এই যে অসন্তুষ্টজনক আচরণ আরো বাড়ে, তবে সেই ব্যর্থতার দায়ভার থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখা যাবে এই দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে। দল যখন ক্ষমতায় থেকে মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে, তখন কৌশলে মূল রাজনীতি থেকে সরে গিয়ে রাষ্ট্রপতির মতো একটা সম্মানজনক ও নিরাপদ পদে গিয়ে বসা স্পষ্টতই অত্যন্ত বুদ্ধিমানের চাল। এতে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত হয় এবং সরকারের সব অপকর্মের দায়ভারও নিজের কাঁধে এসে পড়ে না। যদি এই মেগা প্ল্যান সত্যিই বাস্তবে রূপ নেয়, তবে তা বর্তমান সরকার প্রধান এবং দলের জন্য হবে এক বিশাল ধাক্কা। নিজের সবচেয়ে ঘনিষ্ঠ এবং অভিজ্ঞ সহযোগ যোদ্ধা যদি এভাবে কৌশলে পাশ কেটে নিজের পদ গুছিয়ে নেন, তবে ক্ষমতার শীর্ষে থাকা নেতাদের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।